প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা কথা বলি ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ নিয়ে। 12ই নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস। নিউমোনিয়া বাংলাদেশ সহ সারা বিশ্বে অন্যতম মারাত্মক একটি রোগ, যেই রোগের কারণে মৃত্যু পর্যন্ত ঘটে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য এটি অত্যন্ত মারাত্মক একটি রোগ। এই রোগ নিয়ে অনেক সচেতনতার কাজ রয়েছে এবং অনেক ধরনের কথা বলারও সুযোগ রয়েছে। সেই কারণে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউমোনিয়া, কারণ এবং প্রতিকার। এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার জিয়াউল হক, সিনিয়র কনসালটেন্ট এভারকেয়ার হাসপাতাল লিমিটেড। আমাদের সাথে আছেন ডাক্তার শামীমা আক্তার, সহকারী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা নিউমোনিয়া নিয়ে অনেক কথাই শুনি, একদম ছোট যারা বাচ্চা আছে তাদের থেকে বয়স্ক সবাইকে দেখি কোনো না কোনো সময় নিউমোনিয়া আক্রান্ত হয় এবং কারো কারো ক্ষেত্রে এই অবস্থাটি এতই মারাত্মক হয়ে যায় যে তাদেরকে আইসিইউ পর্যন্ত যেতে হয়। সেই ব্যাপারে ডাক্তার জিয়াউল হক, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ঝুঁকিগুলো আছে, এই যে রোগটি হচ্ছে, সেই রোগগুলোর পিছনের কারণ, নিউমোনিয়া কেন হয়? আমরা যে নিউমোনিয়া যেটাকে বলি সেটা হলো মূলত ফুসফুসের প্রদাহ, এটাকেই মূলত আমরা নিউমোনিয়া বলি। এবং যদি অনেকের কারো যদি দেখা যায় যে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট এরকম যদি বেশ কিছুদিন থাকতে থাকে, তখন আমরা সাধারণত কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং এই পরীক্ষা নিরীক্ষার ভেতরে কিছু রক্ত পরীক্ষা আছে, এক্সরে আছে, এবং এক্সরে দেখে সাধারণত আমরা শনাক্ত করি যে তার শিশুটির বা প্রাপ্তবয়স্ক যে তার নিউমোনিয়া হয়েছে। মূলত ফুসফুসের প্রদাহটাকেই আমরা নিউমোনিয়া বলি যখন আমরা এক্সরেতে দেখা যায় যে নিউমোনিয়ার লক্ষণটা দেখা গেছে এবং সেই সাথে তার যদি কাশি, জ্বর থাকে। এবং এটি হওয়ার মূল কারণ হয়তো আপনি জানেন যে এটা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস, এই সবগুলো জিনিস দিয়েই নিউমোনিয়া হতে পারে। তো সুতরাং একজন রোগী যখন চিকিৎসকের কাছে আসেন তখন আমরা শনাক্ত করার চেষ্টা করি যে কী কারণে তার নিউমোনিয়াটা হয়েছে এবং সেই অনুযায়ী তখন তার চিকিৎসাটা ঠিক করা হয়। জি, ধন্যবাদ। ডাক্তার শামীমা আক্তার, নিউমোনিয়ার পিছনে প্রদাহ এবং বিভিন্ন ধরনের জীবাণু দায়ী। সেই জীবাণুগুলো সাধারণত কী কী ধরনের জীবাণু দিয়ে হয়? আমাদের দেশ খুব ঘনবসতিপূর্ণ দেশ এবং এখানে সারা বছরই বিভিন্ন রকমের ফুসফুসের প্রদাহ, ফুসফুসের সংক্রমণ হতেই থাকে। কখনো কখনো সেটা খুব মাইল্ড হয়, যেটাকে আমরা বলি রেসপিরেটরি ইনফেকশন। কখনো কখনো সেটা অনেক বেশি মারাত্মক আকার ধারণ করে। ফুসফুসের ভিতরে ফুসফুসের যে বায়ুপূর্ণ থলিগুলো আছে সেখানে পানি জমে শক্ত হয়ে যায়, যেটাকে আমরা বলি নিউমোনিয়া। তো এটার ক্ষেত্রে দেখা যায় যে সবচেয়ে বেশি কমন যে জীবাণুগুলো, তার মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো অন্যতম। ভাইরাস যেমন সারা বছরই, বিশেষ করে বছরের এই গরম সময়টা মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এই সময়টাতে দেখা যায় যে আমরা যেটাকে বলি ফ্লু, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা খুব কমন। এছাড়া শীতকাল বিভিন্ন রকমের ভাইরাস, যেমন রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, অ্যাডিনো ভাইরাস এবং আদার যে অন্যান্য প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আদার অন্যান্য ভাইরাসগুলোর ইনফেকশন হয়। এছাড়া আরও খুব কমন যে জীবাণু, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া, আমাদের প্রায়ই আমরা যেটা পাই যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, যেটাকে আমরা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ইউজুয়ালি আমরা পাই রোগীদের ক্ষেত্রে। এর ক্ষেত্রে দেখা যায় স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, হ্যাঁ, সিউডোমোনাস, অনেকগুলো অর্গানিজম এর জন্য দায়ী। আর কিছু ছত্রাকজনিত কারণেও কিন্তু নিউমোনিয়া হতে পারে, যেগুলো খুব স্বাভাবিকভাবে কমন না, কিন্তু যাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শরীরে ইমিউনো ডিফিসিয়েন্সি থাকে বিভিন্ন কারণে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ছত্রাকজনিত কারণেও নিউমোনিয়া হতে পারে। জি, ধন্যবাদ। ডাক্তার জিয়াউল হক, আমরা নিউমোনিয়ার তো শুনলাম যে কেন হচ্ছে। আমাদের দেশ সহ সারা বিশ্বে বলা হয় এটি খুব মারাত্মক কিছু রোগের মধ্যে একটি, এবং যে বড় বড় ফুসফুসের রোগ রয়েছে তার মধ্যে অন্যতম। প্রতি বছর 7 লাখেরও বেশি শিশু মারা যাচ্ছে এই রোগের। আমাদের দেশের চিত্রটি কীরকম এবং সারা বিশ্বের চিত্রের সাথে আমাদের দেশের চিত্রটি কি মিলে যাচ্ছে, নাকি আমাদের দেশের চিত্রটি একটু বেশি খারাপ, নাকি একটু অপেক্ষাকৃত ভালো, সেই বিষয়টি একটু জানতে চাই আপনার অভিজ্ঞতা থেকে। আসলে আপনি যেটা বলছিলেন যে সারা বিশ্বে 7 লাখ মারা যায়, আমাদের চিত্র কিন্তু সেরকমই, যদিও আমাদের পরিসংখ্যানগুলো অত হয়তো শক্ত না, কিন্তু তারপরও যে পরিসংখ্যানগুলো আমাদের দেশে আছে তাতে কিন্তু একটি রিসেন্ট, যেটি 2020 বা 21 সালে বোধহয়, যে সেখানে দেখিয়েছিল যে 5 বছরের নিচে আমাদের দেশেও কিন্তু প্রায় 12 থেকে 13 হাজার শিশু প্রতি বছর মারা যাচ্ছেন।
সুতরাং এটা খুবই দুঃখজনক যে বিংশ শতাব্দীতে এসেও আমাদের দেশে শিশুদের এই পরিমাণে শিশু মৃত্যুবরণ করছেন, যেটি কিন্তু প্রতিকারযোগ্য, যেটি যদি ঠিকমতো যদি ডায়াগনোসিস করা যায়, ঠিকমতো যদি তাদেরকে চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু অনেক মৃত্যু এড়ানো সম্ভব, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তো সুতরাং আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমাদের দেশের চিত্রও কিন্তু একই রকম, অর্থাৎ যে 5টি বড় ডিজিজ আছে, অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, লাং ক্যান্সারের মতো, সেই রকম নিউমোনিয়াও কিন্তু প্রচুর আমাদের শিশুদের বিশেষ করে অনেকেরই কিন্তু জীবন কেড়ে নিচ্ছে। জি, ধন্যবাদ। তো শিশু যেমন আছে, বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখি যে নিউমোনিয়া খুব বেশি দেখা যায়, বয়স্কদের ক্ষেত্রে কেন বেশি দেখা যায়? হ্যাঁ, আসলে এটা যেটা হয় সেটা নিউমোনিয়া টু এক্সট্রিমস অফ এইজ বলা হয় এটাকে, অর্থাৎ আপনি আমাদের বয়সের যে দুই সীমানায় যেটা আছে, অর্থাৎ ধরেন 5 বা 8 বছরের নিচে, আবার ওদিকে যদি 60 বছরের উপরে, এই দুই সময় দেখা যায় যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। শিশুদের ক্ষেত্রে এটা আস্তে আস্তে গড়তে থাকে, আর বয়স্কদের ক্ষেত্রে আস্তে আস্তে এটা কমে যেতে থাকে। তো সুতরাং এই সময়টাতেই, যেটা ডক্টর ঈশা আগেই বললেন, যে শামীম আক্তার বললেন যেটা একটু আগেই, যে যখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখনই কিন্তু নিউমোনিয়ার প্রকোপটা বাড়ে। তো সে কারণেই শিশুদের মতো বয়স্কদের ক্ষেত্রেও এক অর্থে কিন্তু বয়স্করা শিশুর মতোই হয়ে যান, এবং সেজন্য শিশুদের মতো তাদেরকেও কিন্তু এটা ধরে, এবং সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা কিন্তু আইসিইউ পর্যন্ত যেতে হয় তাদের। এটা শিশুর ক্ষেত্রেও সত্যি, বয়স্কদের ক্ষেত্রেও ক্ষেত্রে। আমরা যারা বয়স্কদের চিকিৎসা করি তারা অনেকেই কিন্তু আইসিইউতে প্রচুর রোগী আমাদেরকে দেখতে হয়, যারা অন্য রোগ নিয়ে হয়তো হাসপাতালে এসেছিলেন, কিন্তু এক পর্যায়ে তাদের নিউমোনিয়া হয়ে আলটিমেটলি সেইটার কারণেই কিন্তু তাদেরকে আইসিইউতে চলে যেতে হয়। জি, ধন্যবাদ। ডাক্তার শামীমা আক্তার, এই যে রোগগুলো হচ্ছে, রোগগুলো হওয়ার পিছনে প্রধান কারণ আমাদের দেশে কেন? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সবচেয়ে বেশি প্রধান কারণ। তো রোগ প্রতিরোধ ক্ষমতা কেন কমে যাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। আমাদের দেশ হচ্ছে একটা মধ্য আয়ের দেশ হলেও আমাদের বেশিরভাগ জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বসবাস করে এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ পরিবেশে তারা থাকে, যে কারণে দেখা যায় যে যে কোনো ধরনের সংক্রমণ খুব সহজেই হয়। সবচেয়ে কমন কারণ আমি বলবো। এছাড়া আমি বলবো যে অপুষ্টি। আমাদের যে বাচ্চারা দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিযুক্ত খাবার খেতে পারছে না দারিদ্রতার কারণে। তো এই কারণে তাদের কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয় না। জি। আর বড়দের ক্ষেত্রে আমি বলবো যে ধূমপান একটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ। ধূমপান কিন্তু ফুসফুসের যে কোষ আছে সরাসরি কিন্তু ক্ষতি করে, যে কারণে যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এবং নিউমোনিয়া হওয়ার একটা চান্স বেশি থাকে। এছাড়া বলবো বিভিন্ন রকমের রোগ, শারীরিক রোগ, যেমন ডায়াবেটিস হওয়া বা কিডনি রোগী বা লিভারে যাদের সমস্যা আছে ওদের ক্ষেত্রেও দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে এবং নিউমোনিয়া হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পায়। আর স্টেরয়েড জাতীয় ওষুধ নিতে হচ্ছে দীর্ঘমেয়াদী, কিংবা ক্যান্সার থেরাপি পাচ্ছে, কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি পাচ্ছে, এ কারণে তাদের ইমিউনিটি কমে যাচ্ছে শরীরের, সে কারণেও কিন্তু নিউমোনিয়া হতে পারে। তো এই যে নিউমোনিয়ার বিভিন্ন ধরনের কারণগুলো হচ্ছে, এর মধ্যে আমাদের দেশে সাধারণত কোন ধরনের নিউমোনিয়া আমরা বেশি পাই? আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে সাধারণ সর্দি কাশিও হচ্ছে, আবার সেটা থেকে মারাত্মক হচ্ছে। তো এরকম কি কোনো ভেদাভেদ আছে যে এই ধরনের নিউমোনিয়া আমাদের দেশে বেশি হচ্ছে? এরকম কোনো ডাটাবেজ আসলে আমাদের এখনও সেরকম স্টাবলিশ কোনো ডাটাবেজ নেই যে আসলে কোন ধরনের নিউমোনিয়া আমাদের বেশি হচ্ছে, এটা ভাইরাল নিউমোনিয়াটা বেশি হচ্ছে বা ব্যাকটেরিয়াল। তবে আমরা যখন আমাদের হসপিটালে, আমরা যেহেতু বিশেষায়িত হসপিটালে আমরা কাজ করছি, এখানে কিন্তু আমাদের দেখা যায় যে সাধারণভাবে ব্যাকটেরিয়াল নিউমোনিয়াগুলোই বেশি আসছে এবং কমিউনিটিতেও দেখা যায় যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়াগুলোই বেশি পাওয়া যায়। আর সিজনাল যে ফ্লু এবং সিজনাল যে নিউমোনিয়া, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভাইরাসের জন্য হয়ে থাকে। জি, ধন্যবাদ। আমরা তো একটি চিত্র পেলাম যে কেন হচ্ছে এবং কি কি কারণের পিছনে দায়ী। ডাক্তার জিয়াউল হক, আপনার কাছে জানতে চাই, এই যে কথা প্রসঙ্গে আসলো যে ধূমপানের কারণে বাড়ছে, তো ধূমপানের কারণে নিউমোনিয়া কেন হতে পারে এবং হলে কতটা ক্ষতিকর? এটা কি শুধু ধূমপায়ীরই হবে নাকি ধূমপায়ীর সাথে অন্যান্যদের ক্ষেত্রেও ঝুঁকিটা আছে, সেই ব্যাপারটাও জানতে জি, চাই। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা তো সাধারণভাবে সবাইকেই বলি যে ধূমপান পরিহার করা উচিত। তার কারণ হলো ধূমপানটা আপনার ফুসফুসে কিন্তু সরাসরিভাবে প্রবেশ করে, এবং প্রবেশ করে এটা যেটা করে সেটা হলো আমাদের
ফুসফুসকে দুর্বল করে দেয়, ফুসফুসের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কমিয়ে দেয়, এবং যে অক্সিজেনের যে বাহন ক্ষমতাটা ফুসফুসের, কারণ ফুসফুসের মাধ্যমেই কিন্তু বাতাস থেকে আমরা অক্সিজেনটা গ্রহণ করে এটা রক্তে চলে যায়, তো সেটাও কিন্তু কমে যাচ্ছে। সুতরাং ফুসফুস যে ধূমপান করছে সে দেখা যাচ্ছে যে বারবারই ইনফেকশনের কারণে সে আক্রান্ত হচ্ছে, এবং অনেক সময় যেহেতু যারা ধূমপান করেন তাদের একটা কাশি লেগে থাকে, তো তারা অনেক সময় এটা বুঝতেও পারেন না যে এটা কি ধূমপানের জন্যই কাশিটা হচ্ছে নাকি তার নিউমোনিয়া বা অন্য কিছু ডেভেলপ করেছে, সেই জন্য কিন্তু তাদের ক্ষেত্রে রোগ নির্ণয়টাও দেখা যায় যে দেরি হয়ে যায়। তো বিভিন্ন কারণেই ধূমপান সব দিক থেকেই আমাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে, এবং যেহেতু নিউমোনিয়াটা ফুসফুসেরই রোগ, তো স্বাভাবিকভাবেই নিউমোনিয়ার কারণটাও দেখা যায় ধূমপায়ীদের মধ্যেই বেশি হয়, এবং হবার পরেও দেখা যায় চিকিৎসার পরে কিন্তু তাদের ক্ষেত্রে রেজাল্টটাও কম ভালো হয় না, কারণ তার ফুসফুস অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে আছে। সুতরাং তার যে রিকভারি রেটটা, ফুসফুস যে রিকভার করে ভালো হবে সেটাও দেখা যায় সম্ভাবনাটা কমে যায়। সেজন্য আমরা শুরুতে সবাইকেই বলি ধূমপান পরিহার করা উচিত। যদি একবার নিউমোনিয়া হয়ে যায় তবে তো অবশ্যই করা উচিত, আর নিউমোনিয়া না হলেও ভবিষ্যতে যেন না হয় সেই জন্য তার ধূমপান পরিহার করা উচিত। জি, ধন্যবাদ। ধূমপানের সাথে আরেকটু জানতে চাই, টিকার কথা চলে আসছো যে ভ্যাকসিন বা টিকা না নিলে সেক্ষেত্রে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে, সে ব্যাপারটি কেন? জি, আসলে আমরা যেটা শুরুতেই বলছিলাম যে নিউমোনিয়া হওয়ার মূল কারণগুলোর মধ্যে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে। তো ভাইরাস এবং নিউমোনিয়া এবং ব্যাকটেরিয়ার এগেনস্টে কিন্তু এখন টিকা আছে, এটা কিন্তু একসময় ছিল না। এখন কিন্তু ভাইরাসের জন্য টিকা আছে, যেটা ইনফ্লুয়েঞ্জার টিকা যেটা বলি, যেটা প্রতি বছর একবার নিতে হয়, তো সেটা প্রত্যেকের নেওয়া উচিত। এবং সেই সাথে ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া যেটা, সেটারও কিন্তু নিউমোকক্কাল আজকাল ভ্যাকসিন আছে, এবং সেই ভ্যাকসিনগুলোও কিন্তু 5 বছর পর পর একবার নিলে কিন্তু 5 বছর, এবং আজকাল কিছু ভ্যাকসিন আছে যেটা সারা জীবনের জন্য লাইফ টাইম ভ্যাকসিন, এটাও কিন্তু পাওয়া যাচ্ছে। তো সুতরাং আমরা মনে করি যে সবার জন্যই এই ভ্যাকসিনগুলো যদি নেওয়া যায়, এটা যদিও আপনাকে 100% আপনাকে হয়তো নিরাপত্তা দেবে না, কিন্তু অনেকখানি ঝুঁকি কমিয়ে দিবে। সাধারণ যে নিউমোনিয়ার কারণগুলো, সেক্ষেত্রে এই নিউমোনিয়া হওয়ার ঝুঁকিটা অনেকখানি কমে যাবে। তো এই ভ্যাকসিনগুলো আমি মনে করি বিশেষ করে শিশুদের এবং বয়স্কদের অবশ্যই নেওয়া উচিত, এবং প্রাপ্তবয়স্ক সবাইই এই ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত। প্রাপ্তবয়স্কদের কথা যখন আসলো, তো জানতে চাই যে কাদের একটু বেশি নেওয়া উচিত? আমি তো মনে করি যাদের অন্যান্য কোনো রোগ আছেন, যাদের ডায়াবেটিস আছেন, অ্যাজমা আছেন, তাদের তো অবশ্যই নেওয়া উচিত, সব বয়সেই যারই এই রোগটা আছে, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে কম থাকবে। এবং যদি অন্য কোনো ম্যালিগনেন্সি থাকে, হেমাটোলজিক্যাল ডিজিজ থাকে, তাদেরকেও নেওয়া উচিত। আর শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই, এটা কিন্তু সারা বিশ্বেই এখন 60 বছরের উপরে সবাইকেই দেওয়া হয়, এবং আমরা করোনার সময় দেখেছি সেটা কিন্তু প্রত্যেক বয়সেই দেখা গেছে যে আমরা যদি মধ্যবয়সীও যদি বলি, সবাইকেই কিন্তু এটা নিয়ে নেওয়া উচিত। সুতরাং ভাইরাস এবং ব্যাকটেরিয়ার যে নিউমোনিয়ার যে টিউবার ভ্যাকসিনগুলো আছে, সেটা কিন্তু প্রত্যেকেরই নেওয়া উচিত এখন। জি, ধন্যবাদ। আমরা কারণগুলো শুনছিলাম, কারণের মধ্যে আপনি বলছিলেন একটি কারণ যে বায়ু দূষণ। আমাদের দেশে যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের কথা চিন্তা করি বা বায়ু সূচকের কথা চিন্তা করি, প্রায় দেখা যায় আমরা একদম শীর্ষ অবস্থানে আছি বা দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছি, বিশেষ করে ঢাকা। তো এই যে একটা দূষণপ্রবণ দেশ এবং দূষণপ্রবণ এলাকার মধ্যে আমরা থাকছি, এটি নিউমোনিয়া কিভাবে বাড়াচ্ছে? বায়ু দূষণের যে উপাদান আমাদের বাতাসে থাকে তার মধ্যে হচ্ছে ধূলিকণা। হ্যাঁ, তো দেখা যায় এই ধূলিকণা এবং এই যে ডাস্ট পার্টিকেলগুলো যখন ফুসফুসে যায়, এটা কিন্তু ফুসফুসে গিয়ে বিভিন্ন রকমের প্রদাহ করে, ফুসফুসের ক্ষতিগ্রস্ত করে, ওখানে গিয়ে দাগ সৃষ্টি করে, মানে স্কারিং করে, ফুসফুসের বিভিন্ন যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে কিন্তু কমিয়ে দেয়। হ্যাঁ, এছাড়া আমাদের বায়ু দূষণের মধ্যে দেখা যায় যেমন বিভিন্ন রকমের জীবাণু থাকে, বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে, মানে রাসায়নিক পদার্থের বাষ্পগুলো থাকে, বিভিন্ন টক্সিক গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এরকম কতগুলো গ্যাস থাকে যেগুলো হচ্ছে সরাসরি ফুসফুসের মধ্যে প্রদাহ সৃষ্টি করে এবং ফুসফুসে ক্ষতিগ্রস্ত করে, যে কারণে দেখা যায় যে ফুসফুসটা কিন্তু নর্মাল একদম হেলদি ফুসফুসের মতো, কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, যে কারণে দেখা যায় যে খুব সাধারণ একটা ইনফেকশনেই দেখা যায় তার নিউমোনিয়া হওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে যায়। সাথে একটু জানতে চাই, অনেকেই আছে যাদের ফুসফুসে বিভিন্ন ধরনের রোগ আছে, যেমন কারো হাঁপানি আছে, সিওপিডি জাতীয় রোগ আছে, লাং ফাইব্রোসিস জাতীয় রোগ আছে, তাদের ক্ষেত্রে নিউমোনিয়ার ঝুঁকি কি অন্যান্যদের মতো নাকি একটু বেশি না একটু কম? যাদের ক্ষেত্রে আমি বলবো যে দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ আছে, তাদেরকে স্বাভাবিকভাবেই দীর্ঘমেয়াদী বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। যাদের হাঁপানি রোগ থাকে তাদেরকে, এবং যাদের সিওপিডি আছে বা অন্যান্য লাং ফাইব্রোসিস আছে, তাদেরকে দেখা যায় যে অনেক দিন দীর্ঘমেয়াদী বিভিন্ন রকমের স্টেরয়েড হয়তো বা মুখে খেতে হয়, অনেক সময় ইনজেকশনও দিতে হয়, অনেক সময় এবং সবসময়ই প্রায় দেখা যায় যে তাদেরকে ইনহেলেশনাল মাধ্যমে বা নেবুলাইজার
কিংবা ইনহেলারের মাধ্যমে কিন্তু আমরা দেখা যায় স্টেরয়েড জাতীয় ওষুধটা দিচ্ছি তাদের ডিজিজটাকে প্রতিহত করে রাখার জন্য। তো এই যে স্টেরয়েড এটা কিন্তু সরাসরি আমাদের ইমিউন সিস্টেমকে কিন্তু বাধাগ্রস্ত করে এবং দেখা যায় যে ইমিউনোসাপ্রেশন করে রাখে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এই কারণে কিন্তু তার একটা ইনফেকশন, নিউমোনিয়া হওয়ার, শুধু নিউমোনিয়া না, যে কোনো ধরনের ইনফেকশন হওয়ারই তার একটা সম্ভাবনা বৃদ্ধি পায়। জি, ধন্যবাদ। এ নিয়ে আমরা আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা কথা বলছি নিউমোনিয়া নিয়ে। ডাক্তার জিয়াউল হক, আমরা বিভিন্ন ধরনের কারণগুলো শুনছিলাম নিউমোনিয়ার ক্ষেত্রে, এগুলো দায়ী। তো নিউমোনিয়া তো অন্যান্য ফুসফুসের রোগের মতো একটি রোগ, এক্ষেত্রে কি কোনো পার্থক্য আছে কিনা উপসর্গের ক্ষেত্রে, বা উপসর্গগুলো কি কি হয় সেই ব্যাপারগুলো একটু জানতে চাই। আমরা প্রথমত যখন একজন রোগী আসেন, সাধারণত আমাদের বক্ষব্যাধি বিশেষজ্ঞদের কাছে রোগীরা কয়েকটা সমস্যা নিয়ে আসেন। তার মধ্যে মূল সমস্যাগুলোর মধ্যে একটি হলো কাশি, তার সাথে যদি জ্বর থাকে বা শ্বাসকষ্ট থাকে, এগুলোই হলো মূল। তার সাথে অনেক সময় বুকে ব্যথা বা বুকে একটা অস্বস্তি লাগা, এরকম একটা সমস্যা নিয়ে সাধারণত আসেন। তো কারো যদি আমরা লক্ষ্য করি যে কাশি আছে বেশ কিছুদিন যাবত, অনেকের দেখা যায় যে 2-4 দিনের কাশি হয়, সেটা সাধারণত ভাইরাল কাশি এবং সাধারণত এটা 5-7 দিনের ভিতরে ভালো হয়ে যায়। কিন্তু কারো কাশি যদি আস্তে আস্তে দেখা যায় যে 7 দিন, 14 দিন বা 21 দিন মতো হয়ে যাচ্ছে, তখন আমরা সন্দেহ করি। এবং সেই সাথে যদি সে জ্বরের কথা বলে, কাশির সাথে যদি দেখা যায় কফ বেরিয়ে আসছে, বা অনেক সময় কাশির সাথে রক্তও যেতে পারে, এই সমস্যাগুলো যখন কেউ বলেন, তখন আমরা সাধারণত নিউমোনিয়া সন্দেহ করে কিছু সাধারণ পরীক্ষা নিরীক্ষা করি। এবং এটার মধ্যে খুবই সাধারণ কিছু পরীক্ষা, যেমন একটা রক্ত পরীক্ষা, একটি এক্স-রে, এবং যদি কফ থাকে একটি কফের পরীক্ষা। এই 3টি পরীক্ষা মূলত করলেই কিন্তু একটা ধারণা পাওয়া যায় যে রোগীর নিউমোনিয়া আছে কিনা। তো সুতরাং আমরা যদি, আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট, এটা যদি কেউ নিয়ে আসেন, তখন আমরা এটা সন্দেহ করে এই পরীক্ষাগুলো দিয়ে শনাক্ত করতে পারি যে তার নিউমোনিয়া আছে কিনা। জি, তো এই যে পরীক্ষাগুলো করা হচ্ছে এবং সেই পরীক্ষাগুলো করার মাধ্যমে তো রোগটি নির্ণয় হচ্ছে, কিভাবে বোঝা যাবে যে রোগটি কতটুকু মারাত্মক? এই ব্যাপারে কি কোনো গাইডলাইন আছে কিনা? জি, অবশ্যই নিউমোনিয়ার আজকাল কিছু গাইডলাইন আছে। এটা বিভিন্ন ইন্টারন্যাশনাল সোসাইটি থেকেও কিছু গাইডলাইন আছে। সেটা হলো মূলত আমরা পেশেন্টগুলোকে দেখি যে তার শ্বাসকষ্টের পরিমাণটা কতটুক। সবচেয়ে সহজে যেটা করা যায়, অক্সিজেন স্যাচুরেশনটা মাপা যায়, যেটা এখন অক্সিমিটারের মাধ্যমে, অনেকে এটা বাসায়ও কিন্তু আজকাল চেক করতে পারেন যে অক্সিজেনটা কমে গেছে কিনা। যদি কারো অক্সিজেন কমে যেয়ে থাকে, তখন কিন্তু তাকে ইমিডিয়েটলি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত, কারণ সেক্ষেত্রে চিকিৎসাটা খুব জরুরি প্রয়োজন। আর অ্যান্টিবায়োটিকের ব্যাপারে যেটা, অ্যান্টিবায়োটিক আপনি যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু নিউমোনিয়াটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ নিউমোনিয়া যদি কারো খুব খারাপ পর্যায়ে যেতে থাকে, দেখা যাবে যে অ্যান্টিবায়োটিক দেরি হলে তাকে কিন্তু আলটিমেটলি হাসপাতালে হয়তো ভর্তি হতে হবে, এমনকি আইসিইউ পর্যন্ত যেতে হতে পারে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। তো সুতরাং আমরা যদি কারো দেখি যে অক্সিজেন লেভেল কম হয়ে যাচ্ছে, বা তার আস্তে আস্তে জ্ঞানের মাত্রাটা একটু পরিবর্তন হচ্ছে, তখন কিন্তু ইমিডিয়েটলি তাকে বা সরাসরি তাকে একজন হাসপাতালে আনতে হবে এবং বক্ষব্যাধি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ডাক্তার শামীম আক্তার, এই প্রসঙ্গ থেকে আপনার কাছে জানতে চাচ্ছি, নিউমোনিয়া হচ্ছে এবং নিউমোনিয়ার ক্ষেত্রে কাউকে বলা হয় যে সে বাসায় চিকিৎসা নিলেই হবে, এবং কাউকে বলা হয় যে হাসপাতালে ভর্তি হতে হবে, কিন্তু ওই অবস্থায় রোগীর কিন্তু মোটামুটি উপসর্গগুলো একই রকম থাকে। এটি কিভাবে নির্ণয় করতে হবে? এবং সেই প্রসঙ্গে আরেকটি কথাও জানতে চাই, অ্যান্টিবায়োটিকের কথা। অ্যান্টিবায়োটিক অনেকে কিন্তু চিকিৎসকের কাছে না যাওয়ার আগে গ্রহণ করে ফেলে, সেই ব্যাপারটি কতটুকু যুক্তিযুক্ত? এই ক্ষেত্রে খুব সহজভাবে আমরা কিছু স্কোরিং সিস্টেম, আমাদের যারা বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছে, আমরা সেগুলো মাধ্যমে আমরা এটা নির্ণয় করি। খুব সহজে আমাদের বেড সাইডে একটা টুল আছে যেটাকে বলে কার্ভ 65। এটা কিন্তু আমাদের যারা মেডিসিনের বিশেষজ্ঞ আছে এবং প্রত্যেকটা অঞ্চলে এটা খুব সহজভাবেই কিন্তু করা সম্ভব। খুব সিম্পল 4-5টা প্যারামিটার দিয়ে কিন্তু এটা দেখা যায়, মধ্যে কনফিউশন আছে কি না, ইউরিয়া লেভেল, হ্যাঁ, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার এবং এইজ। সো মানে তেমন কিছুই কিন্তু করতে হয় না, জাস্ট একটা ইউরিয়া লেভেল ল্যাব থেকে করতে পারলেই কিন্তু আমরা এই স্কোরিংটা করতে পারি। তো দেখা যায় যখন রোগীর স্কোরিং 0 থেকে 1 থাকে, মানে আমরা ধরে নেই যে খুবই প্রাথমিক পর্যায়ে আছে নিউমোনিয়াটা, খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা বহির্বিভাগেই চিকিৎসা দিয়ে মুখে খাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু আমরা তাকে বাসায় ছেড়ে দিতে পারি। সে বাসায় ওষুধ খাবে এবং
সে নিজেই পর্যবেক্ষণ করবে যে তার উন্নতি হচ্ছে কিনা। যদি উন্নতি না হয় তাদেরকে আমাদের এই উপদেশটা দেয়া থাকবে যে যদি তার উপসর্গের কোনো চেঞ্জ আসে, যদি খারাপ হতে থাকে তাহলে সে হাসপাতালে চলে আসবে। আর এর মাঝখানে যাদের হচ্ছে স্কোর 2 বা 3 থাকে এদের ক্ষেত্রে আমরা বলি যে হসপিটালে শর্ট স্টে একটা হসপিটালে রেখে আমরা চিকিৎসা দিতে পারি, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকগুলো দিতে হতে পারে। আর যাদের ক্ষেত্রে দেখা যায় স্কোরটা একটু বেশি থাকে বা একটু এল্ডারলি পেশেন্ট যাদের একটু মারা যাবার সম্ভাবনা বেশি থাকে, তাদের ক্ষেত্রে আমরা প্রথম দিকেই আমরা চেষ্টা করি যে আইসিইউতে ভর্তি করে সাপোর্টটা দেওয়ার জন্য। কারণ যে কোনো সময় তার হয়তো বা আমাদের রেসপিরেটরি ফেইলিউর হয়ে যেতে পারে কিংবা অন্যান্য মারাত্মক জটিলতা তৈরি হতে পারে, যেগুলো আসলে হসপিটাল বেডে বা বাসায় চিকিৎসা দেওয়া সম্ভব না, যেখানে আমাদেরকে আইসিইউর হয়তো সহযোগিতা নিতে হবে। আমাদেরকে একদম প্রথম থেকেই আমাদেরকে পেশেন্টকে এটাকে আমাদের বলে ট্রায়াস, আমাদের প্রথমে ট্রায়াস করে ফেলতে হবে যে কোন পেশেন্টটাকে আমরা আইসিইউতে চিকিৎসা দিব। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে এই যে বাইরে থেকে যে রোগীরা নিজেরাই অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছে, তো এটা আসলেই আমাদের দেশের একটা খুব ভয়াবহ একটা সমস্যা, যেটাকে আমরা বলি পলিফার্মেসি। রোগী যাচ্ছে, ফার্মাসিস্ট না আমি বলবো যে দোকানদাররা বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, দোকানেই দিচ্ছে। হ্যাঁ, তো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মারাত্মক অসুখে যেই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের দেওয়ার কথা ছিল তারা হয়তো একদম প্রাথমিক পর্যায়ে সেই অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে ফেলছে। এরকম দেখা যায় ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টের শিকার তারা হয় এবং দেখা যায় যেহেতু তারা চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ নিচ্ছে, তো ওষুধের একটা ডোজ থাকে, হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ খেতে হয়। তো এগুলোতে কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, যে কারণে দেখা যায় যে রোগটা হয়তো বা ভালো হচ্ছে না, বরং আরও রোগের যে জটিলতাগুলো তৈরি হতে পারে যে কোনো সময়। আর আরেকটা সবচেয়ে এখন একটা গ্রেভ সিচুয়েশন হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ইউজের কারণে দেখা যাচ্ছে যে দিন দিন আমাদের যে কমন যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা সবসময় ইউজ করি আমাদের নিউমোনিয়া এবং অন্যান্য বিভিন্ন সংক্রমণের জন্য, সেই অ্যান্টিবায়োটিকগুলোতে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে। দিন দিন এই আশঙ্কাটা বেড়েই যাচ্ছে। এটা আসলে একটা ভয়ানক সমস্যা হিসাবে আমাদের সমাজে এখন প্রতিষ্ঠা পাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। আসলে আমাদের দেশের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ডাক্তার জিয়াউল হক, আপনার কাছে আবার একটু জানতে চাচ্ছি, আমরা নিউমোনিয়ার কথা প্রসঙ্গে ছিলাম এবং সেখান থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা শুনছিলাম। নিউমোনিয়ার জটিলতা চিকিৎসার ক্ষেত্রে যেমন আছে তেমনি আছে রোগের বিভিন্ন উপসর্গের ক্ষেত্রে। তো এর মধ্যে একটি অন্যতম উপসর্গ হচ্ছে কারো কারো বলা হয় যে তার বুকে পানি চলে আসে। পানি চলে আসাটা কি স্বাভাবিক কিনা নিউমোনিয়ার ক্ষেত্রে? স্বাভাবিক না, তবে এটা একটি কমপ্লিকেশন হিসাবে অনেকের ক্ষেত্রেই দেখা যায়, যেটাকে আমরা বলি প্যারানিউমোনিক প্লুরাল এফিউশন, যেটাকে আমরা বলি মেডিকেলের ভাষায়। এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে এটা হয় না। তো মূলত কোনো রোগী যদি তার নিউমোনিয়ার যে অন্যান্য সিমটমগুলো তার সাথে যদি শ্বাসকষ্টের কথা বলে, আর আমি শুরুতেই বলেছিলাম যে আমরা শুরুতে সবারই কিন্তু একটা এক্সরে করি এবং এক্সরেতে খুব সহজেই ধরা পড়ে যে কারো পানি এসছে কিনা। আসলে নিউমোনিয়া যে পানিটা আসে এটা ঠিক লাংসের ভেতরে আসে না, এটা দুটো পর্দা আছে লাংয়ের বাইরে, এই দুটো পর্দার মাঝখানে জমে, ওইটাকে আমরা প্লুরাল এফিউশন বলি। তো এটা সাধারণত এক্সরের মাধ্যমেই জানা যায়। আর যদি এক্সরের মাধ্যমে খুব একটা পরিষ্কার না হয়, অনেক সময় আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখতে পারি। ফলে দুটোই খুব সাধারণ টেস্ট এবং বেশ অনেক জায়গাতে এটা করা যায় এখন। তো এটা করার মাধ্যমে পানির পরিমাণটা আমরা আন্দাজ করতে পারি যে কতটুকু পানি আছে। যদি পানির পরিমাণ খুব কম থাকে সাধারণত অ্যান্টিবায়োটিকেই সেটা ভালো হয়ে যায়। আর যদি পানির পরিমাণটা বেশি থাকে, এটা সাধারণত চিকিৎসকরাই নিরূপণ করে থাকেন, সেক্ষেত্রে অনেক সময় পানিটা বের করে দেওয়ার প্রয়োজন হয়। সেটাও খুব একটা কঠিন বিষয় না, এটা সাধারণত একটি লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে জাস্ট আপনি বুকের বাইরের থেকে একটি সিরিঞ্জ দিয়ে বের করা যায় এবং এই পানিটাকে পরীক্ষা করতে পাঠানো হয় যে সেই পানির ভিতরে কোনো জীবাণু আছে কিনা, এবং সেটা কিন্তু আমাদের চিকিৎসাকে হেল্প করে যাতে আপনার অ্যান্টিবায়োটিক যেটা দেওয়া হচ্ছিল সেটা কি সঠিক অ্যান্টিবায়োটিক কিনা, বা যেটা আরও অ্যান্টিবায়োটিক বাড়াতে হবে কিনা বা আরও বড় অ্যান্টিবায়োটিক যেতে হবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়া যায়। তো সুতরাং এটা সাধারণ না, তবে কমপ্লিকেশন হিসাবে নিউমোনিয়ার সাথে অনেকেরই, যেটাকে আমরা বুকে পানি আসা বলি, সেটা হতে পারে। জি, ধন্যবাদ। কথা প্রসঙ্গে আবার একটু জানতে চাই যে আমরা কিছুদিন আগে কোভিড দেখে এসেছি এবং কোভিডের ক্ষেত্রে নিউমোনিয়া হয়েছে। এই নিউমোনিয়া সাথে যে এই আমরা সাধারণভাবে যে ধরনের নিউমোনিয়া দেখি এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা এখনো কি কোভিডের নিউমোনিয়া হওয়ার ঝুঁকিতে আমাদের দেশ আছে কিনা? আবারও ধন্যবাদ আপনাকে।
কোভিড কিন্তু আমাদেরকে আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে নিউমোনিয়া কি করতে পারে, কারণ কোভিড কিন্তু আসলে একটি ভাইরাল অসুখ, এবং যেটা আমরা শুরু থেকেই বলছিলাম যে নিউমোনিয়া ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকের মাধ্যমে হতে পারে। সেই ভাইরাসের একটি নিউমোনিয়াই কিন্তু কোভিড। আমরা এটাকে কোভিড বলি, কিন্তু এটি কিন্তু এক ধরনের নিউমোনিয়াই আসলে। এবং সারা বিশ্বে এই যে কোটি কোটি লোক আক্রান্ত হয়েছেন, লক্ষ লক্ষ লোক মারা গেছেন, তারা মূলত কিন্তু সবাই নিউমোনিয়াতেই মারা গেছেন। এবং আমরা কারণটাকে নিশ্চিত করতে পেরেছিলাম যেটি কোভিডের কারণে হয়েছে। তো সুতরাং কোভিড অবশ্যই একটি ভয়াবহ এবং একটি যেহেতু প্যান্ডেমিক আকারে এসেছিল এবং সারা বিশ্বে একসাথে এসেছিল, বিভিন্ন দেশে এসছে, এক এক দেশকে এক একভাবে এফেক্ট করেছে। তো আলটিমেটলি দেখা গেছে যে এই কোভিডে কিন্তু সমস্ত লোক যারা মৃত্যুবরণ করেছেন সবারই নিউমোনিয়াই হয়েছে। পার্থক্য যেটা ছিল সেটা হলো এটি সংক্রামক ছিল, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেছে, যেটা সব ক্ষেত্রে হয় না। তো সেই কারণেই আমরা এত বেশি মানে ভীতি সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম যে ঘরে একজনের নিউমোনিয়া হলে আরেকজনের হয়ে যাবে কিনা, বা একই পরিবেশে থাকলে হবে কিনা। সেই জন্য আমাদের বিভিন্ন রকম সতর্কতা অবলম্বন করতে হয়েছে। তো কোভিড আমাদেরকে আসলে দেখিয়েছে যে নিউমোনিয়া কত ভয়াবহ হতে পারে এবং সারা বিশ্বে কতখানি প্রভাব ফেলতে পারে, যেটা আমরা দেখেছি গত 5 বছরে। এবং আপনি যেটা বলছিলেন যে কোভিড আছে কিনা, কোভিড এখনও আছে, কোভিডের ইনফেকশন এখনও, ইনফ্যাক্ট কোভিড আগেও ছিল, এরকম মহামারী আকারে দেখা দেয়নি, কিন্তু কোভিড কিন্তু ছিল। কোভিড একটি ভাইরাস, একটি করোনা ভাইরাস, একটি ভাইরাস, এটা অন্যান্য ভাইরাসের মতোই একটি ভাইরাস, কিন্তু সেটি যখন সারা বিশ্বে একটি মহামারী আকারে আসছিল তখন আমরা তাকে কোভিড নিউমোনিয়া হিসেবে চিনেছি। কিন্তু কোভিড আগেও ছিল এবং এই কোভিড সংক্রমণ, এই যে মহামারী চলে যাওয়ার পরে এখনও কিন্তু আছে, তবে এখন ওইভাবে আর ছড়াচ্ছে না, যেহেতু আমরা সবাই ভ্যাকসিন নিয়েছি, বেশিরভাগ মানুষই ভ্যাকসিন নিয়েছে। সেক্ষেত্রে এটার জটিলতাটা অতটা পর্যন্ত হচ্ছে না, কিন্তু হচ্ছে এবং অনেকের ভালোও হয়ে যাচ্ছেন। আমরা এ নিয়ে আরো কথা বলবো, এখন আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি নিউমোনিয়া নিয়ে। বিশ্ব নিউমোনিয়া দিবস 12ই নভেম্বর পালিত হচ্ছে। এই নিউমোনিয়া দিবসে আমরা নিউমোনিয়া নিয়ে যত কথা বলছি, বাস্তবে সেই নিউমোনিয়া কিন্তু সারা বছর ধরেই থাকছে। তো নিউমোনিয়ার রোগ নির্ণয়ের ব্যাপারে একটু জানতে চাই ডাক্তার শামীমা আক্তার আপনার কাছে। নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা শুনছি এক্স-রে করতে হবে, এক্স-রে করাটাই কি পর্যাপ্ত কিনা? এই পেশেন্টগুলো যখন নিউমোনিয়ার উপসর্গ নিয়ে আসে, তো সেটা আগে আমাদেরকে কনফার্ম হতে হয় যে এটা নিউমোনিয়া কিনা। সেই জন্য আমাদেরকে একটা এক্স-রে করতে হয়। অনেক সময় একটা বুকের এক্স-রেই কিন্তু যথেষ্ট নিউমোনিয়া ডায়াগনোসিস করবার জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই এক্স-রেটা কিন্তু পর্যাপ্ত না, কিংবা তার অন্যান্য আদার কোনো ফুসফুসের অসুখ আছে বা অন্যান্য রোগ আছে, যে কারণে তার অন্যান্য ইনভেস্টিগেশন কিন্তু করতে হতে পারে। তো এই ক্ষেত্রে নিউমোনিয়ার পেশেন্টের ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বলবো যে এক্স-রে পাশাপাশি তার একটা রক্তের সিবিসি আমরা বলি, হ্যাঁ, তো এটা করলে হয় কি যে তার ইনফেকশনটার কি মাত্রা কেমন এটা একটু মানে ধারণা পাওয়া যায়। এছাড়া আমরা পেশেন্টের কাফটা পরীক্ষা করতে পারি, স্পুটাম। আমাদের এখানে স্পুটামে আমরা কালচার করতে পারি জীবাণুটা কি জীবাণু দিয়ে হচ্ছে এবং কোন অ্যান্টিবায়োটিকটা দিলে এটা আসলে কাজ করবে ভালো, সেটা আমরা নির্ণয় করতে পারি। এছাড়া যখন আমাদের একটু সন্দেহ থাকে যে এটা নিউমোনিয়া ছাড়াও অন্য কোনো রোগও হতে পারে, কিংবা নিউমোনিয়াটাই হয়েছে কিন্তু তার কিছু জটিলতা তৈরি হয়েছে, হ্যাঁ, অথবা অন্য কোনো অসুখ আছে, তার অ্যাজমা, সিওপিডি, কিংবা তার হয়তো ফাইব্রোসিস আছে লাংসে, অন্যান্য অসুখ আছে, অথবা শুধু ফুসফুসের না অন্যান্য রোগ আছে, এমন রোগেরও ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাবে যে আমরা ধারণা যখন করি, হ্যাঁ, তো একটা সিটি স্ক্যান করি, সাথে কন্ট্রাস্ট দিই, যাতে এতে হয় কি যে এটা আসলেই নিউমোনিয়া কিনা সেটা আমরা বুঝতে পারি। নিউমোনিয়া ছাড়া অন্যান্য যে কোনো কারণে স্পট হয়, হ্যাঁ, সেটাও আমরা বুঝতে পারি যে এটা নিউমোনিয়া ছাড়া অন্য কিছু কিনা, ক্যান্সার কিনা, কিংবা অন্য কোনো রোগ আছে কিনা। এছাড়া আমাদের অন্যান্য অসুখ আছে কিনা সেটার জন্য কিন্তু আমাদের দেখতে হয় তার ডায়াবেটিস আছে কিনা, তার রেনাল ফাংশন ঠিক আছে কিনা, লিভার ফাংশন ঠিক আছে কিনা, এগুলো চেক করতে হয়। পেশেন্টের কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা, যে কারণে আমাদেরকে কিন্তু ইলেকট্রোলাইট দেখতে হয়, ইসিজি করতে হয়, অনেক সময় ইকো করতে হতে পারে, যে পেশেন্টের দেখা গেল যে বুক ধড়ফড় করছে বা পেশেন্ট তার কনসাসনেস লেভেল কমে যাচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় সিটি স্ক্যানও করতে হতে পারে। তো এটা নির্ভর করে যে তার নিউমোনিয়াটার কি অবস্থায় আছে তার উপরে। ডাক্তার জিয়াউল হক আপনার কাছে জানতে চাচ্ছি, নিউমোনিয়ার চিকিৎসা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে,
এবং দেখা যায় এই অ্যান্টিবায়োটিক কারো ক্ষেত্রে মুখে দিচ্ছে, কারো ক্ষেত্রে শিরা পথে দিচ্ছে। আবার বলা হচ্ছে এটি পর্যাপ্ত নয়, অক্সিজেন থেরাপি লাগবে। কখন কোন অবস্থায় অক্সিজেন থেরাপি লাগছে? আপনি যে শুরুতেই বলছিলেন যে নিউমোনিয়াকে আমরা অ্যান্টিবায়োটিক যখন দেই, আমরা সাধারণত ডক্টর শামীমা একটু আগেই বলেছেন যে আমরা সাধারণত বহির্বিভাগে মুখে অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করা হয় যদি তার নিউমোনিয়ার মাত্রাটা প্রাথমিক পর্যায়ে থাকে। তবে কারো নিউমোনিয়া যদি দেখা যায় প্রাথমিক পর্যায় থেকে পরবর্তী পর্যায়ে অর্থাৎ কমপ্লিকেশনের দিকে যাচ্ছে, অক্সিজেন লেভেল কমে আসছে, তখন আমরা খুব তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিকটি শরীরে পৌঁছাবার জন্য তাকে তখন শিরার ভিতর দিয়ে দেওয়া হয় ওটা, যেটা তাড়াতাড়ি কাজ করে এবং তার নিউমোনিয়াটাকে তাড়াতাড়ি নিরাময় করতে হেল্প করবে। আর অক্সিজেনের ব্যাপারে আমরা শুরুতেই বলেছিলাম যে অক্সিমিটারের মাধ্যমে, এটা হাসপাতালে আসলে যেরকম আমরা প্রত্যেকজন রোগীরই করি, এটা বাসায়ও করা যায়, বহির্বিভাগে আসলেও আমরা দেখি অক্সিজেনের মাত্রা যদি কারো কমে যায় তখন কিন্তু তাকে অক্সিজেন থেরাপিও দেবার প্রয়োজন হয় এবং অক্সিজেন লেভেলটা অনেক বয়স্ক লোকের ক্ষেত্রে কিন্তু অনেকখানি কমে যেতে পারে, তাকে কিন্তু অনেক সময় আমাদের আইসিইউ পর্যন্ত নিয়ে যেতে হয়। এটি ডিপেন্ড করবে ওই রোগীর পার্টিকুলার ওই রোগীটির অবস্থা কি তার উপরে ডিপেন্ড করে এবং অক্সিজেন মাত্রার উপরে। যদি মাত্রা বেশি কমে যায় তখন তাকে বেশি পরিমাণে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হতে পারে। তো সাধারণত নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা যে ভয়টি পাই যে রোগী কি মৃত্যুর ঝুঁকি আছে কিনা, যদি সঠিক সময়ে চিকিৎসা করা হয় তাহলে মৃত্যুর ঝুঁকি কিরকম থাকতে পারে? অবশ্যই সেক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিটা কমে যাবে। আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের কমপ্লিকেশন সেগুলো কিন্তু নিউমোনিয়ার ভয়াবহতার সাথে সাথেই বাড়তে থাকে। অর্থাৎ একজন নিউমোনিয়ার প্রথম দিনই কিন্তু রোগী একেবারে খারাপ হয়ে যান না, তার প্রথমে একটু জ্বর থাকেন, কাশি থাকেন, অনেকে এটা শুরুতে একটু অবহেলা করেন যেটা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আর ডক্টর শামীমা একটু আগেই বলেছেন যে একটি সবচেয়ে বড় সমস্যা, অনেকে আমরা দোকানে যে একটা অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলি এবং সেখানে কিন্তু একজন সেলসম্যান বা দোকানদার কিন্তু জানেন না যে রোগের অন্যান্য রোগের ব্যাপারে কিছুই জানেন না। সেই রোগীটির হয়তো একটি হার্টের সমস্যা থাকতে পারে, কিডনির সমস্যা থাকতে পারে এবং যে রোগীর কিডনির সমস্যা আছে তার কিন্তু সব অ্যান্টিবায়োটিক তার জন্য সেফও না এবং সব ডোজও কিন্তু তার জন্য সেফ না। এই বিষয়গুলো কিন্তু একজন চিকিৎসক ছাড়া, বিশেষ করে নিউমোনিয়ার ক্ষেত্রে একজন বক্ষব্যাধি চিকিৎসক ছাড়া অন্যদের পক্ষে করাটা খুব মুশকিল। তো সেজন্য আমি মনে করি কোনো রোগীর যদি সন্দেহ থাকে যে তার কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, তাকে কোনো রকম দেরি না করে শুরুতেই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত এবং তিনি তখন নিরূপণ করবেন তার নিউমোনিয়ার কোন পর্যায়ে আছে সেই অনুযায়ী যে তাকে কি বহির্বিভাগে চিকিৎসা করা যাবে নাকি তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে। এবং যদি হাসপাতালে ভর্তির পরও আমরা কোনো রোগীর ক্ষেত্রে মনে করি সাধারণ ওয়ার্ড বা ক্যাবিনে রাখাটা নিরাপদ হবে না, তার রেগুলার একটা পর্যবেক্ষণ প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু তাকে আমরা একদম প্রাথমিক পর্যায়ে তাকে অনেক সময় আইসিইউতে নিয়ে যাই এবং সেক্ষেত্রে কিন্তু মৃত্যু ঝুঁকি অনেক কমানো যায় যদি আমরা চিকিৎসাটা খুব শুরুতেই আমরা করতে পারি। আমরা অ্যান্টিবায়োটিকের কথা শুনছিলাম। অ্যান্টিবায়োটিক তো সাধারণত ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো হয় সেই ক্ষেত্রে দেওয়া হয়। শুরুতেই বলেছিলেন যে ভাইরাস থেকেও হতে পারে, ফাঙ্গাস থেকেও হতে পারে বা ছত্রাক থেকেও হতে পারে। তাহলে যদি ভাইরাস থেকে হয় তাহলে কি করণীয়? সেক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে কিনা? এটা একটা খুব সুন্দর প্রশ্ন এবং এখানে কিন্তু এটা আমাদের চিকিৎসকদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু এটা এক ধরনের একটা বিতর্ক আছে যে শুরুতেই সবাইকে কি অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন আছে কিনা। আসলে এই জিনিসটা কেস টু কেস ভ্যারি করে, প্রত্যেকটি রোগী কিন্তু ভিন্ন, এটা কিন্তু আপনি বই পড়ে পারবেন না। তো সুতরাং সেক্ষেত্রে একজন চিকিৎসককে প্রথমেই দেখতে হয় যে এই রোগীটার কি সেকেন্ডারি ইনফেকশনের চান্স আছে কিনা। অনেক ভাইরাল ইনফেকশন দেখা যায় যে খুব অল্প সময়ের ভিতরেই তার সেকেন্ডারি ইনফেকশন, অর্থাৎ সেকেন্ডারি ইনফেকশনটা ব্যাকটেরিয়া দিয়ে সাধারণত হয়। তো ভাইরাসের যে ইনফেকশনগুলো হয় সেটা সাধারণত ধরে নেওয়া হয় 5 থেকে 7 দিনের ভিতরে, কিন্তু এগুলো সেলফ লিমিটিং, অর্থাৎ ভালো হয়ে যাবার কথা। কিন্তু কারো ক্ষেত্রে যদি দেখা যায় ভালো হচ্ছে না, তখন সন্দেহ করা হয় যে তার হয়তো সেকেন্ডারি ইনফেকশন, অর্থাৎ ব্যাকটেরিয়া দিয়েও সে আক্রান্ত হচ্ছে। তখন আমরা সাধারণত কোনো ঝুঁকি না নিয়ে তাকে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা জানি যে ভাইরাসেরও কিছু অ্যান্টিভাইরাল ওষুধ আছে যেটি আমরা কোভিডের সময় ইউজ করেছি, বেশ কিছু অ্যান্টিভাইরাল কিন্তু আমরা ইউজ করেছি। আর ইনফ্লুয়েঞ্জার এগেনস্টেও কিছু অ্যান্টিভাইরাল আছে যেগুলো মুখেও দেওয়া যায়, সে ধরনের ওষুধও দেওয়া যেতে পারে। তবে চিকিৎসক যদি ধারণা করেন যে তার সেকেন্ডারি ইনফেকশন আছে, তবে শুরু থেকেই কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া যায় যখনই উনি মনে করবেন যে সেকেন্ডারি ইনফেকশনের রিস্ক আছে, কারণ সেগুলোর কমপ্লিকেশনস অনেক বেশি। সেটা এক পর্যায়ে রেসপিরেটরি ফেইলিয়ারে চলে যেতে পারে, পেশেন্টের প্লুরাল এফিউশন বা এম্পায়ামা হতে পারে। এইগুলোকে প্রিভেন্ট করার জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক খুব শুরুতেই দেওয়ার প্রয়োজন হতে পারে। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বাংলাদেশ লাংস ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে নিউমোনিয়ার কারণ এবং প্রতিকার। আমরা বিভিন্ন কারণগুলো জানলাম, প্রতিকারের উপায়ও জানলাম, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি প্রতিরোধের কথা। তো এই ক্ষেত্রে নিউমোনিয়া থেকে প্রতিরোধের কোনো উপায় আছে কিনা? আমরা সবসময় জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, যেটাকে আমরা বলি যে নিরাময়ের চেয়ে প্রতিরোধ করাটাই উত্তম। তো
নিউমোনিয়ার ক্ষেত্রেও এটা প্রতিরোধ করা সম্ভব। আমরা যদি চিন্তা করি বাচ্চাদের ক্ষেত্রে, সরকার কিন্তু ইপিআই বলে একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম রান করছে। তো এর আন্ডারে কিন্তু অনেকগুলো ভ্যাকসিন দেওয়া হচ্ছে এখন, যেটা দিয়ে কিন্তু নিউমোনিয়া অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। চাইল্ডহুড নিউমোনিয়া যেটা, সেটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব। ঘন বসতিপূর্ণ এলাকায় যারা বাস করে তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, যে কারো যদি কোনো সংক্রমণ হয় সেখান থেকে অন্যেরা কিভাবে নিরাপদ থাকবে সেগুলো তাদেরকে জানানো। কাফ এটিকেট, মানে যখন কেউ একজন কাশি দিবে সেটা যেন ঢেকে দেয়, কিংবা যেখানে সেখানে থুতু বা কফ না ফেলে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে কোনো উপসর্গ হলে আগে ডক্টরের পরামর্শ নেওয়া। হ্যাঁ, এবং হচ্ছে সুষম খাদ্য, আমরা বলি যে খুব এক্সপেন্সিভ কোনো খাবার না, আমাদের আশেপাশে যে সবুজ শাক সবজি ফলমূল আছে এগুলোই খাওয়া, এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ধূমপান হচ্ছে আমাদের ফুসফুসের জন্য একমাত্র, যদি বলতে হয় একদম প্রধান একটি কারণ আমাদের ফুসফুসের বিভিন্ন অসুখের জন্য। তো ধূমপানকে যে কোনো মূল্যেই পরিহার করতে হবে। এবং যদি বলতে হয় যে সুস্বাস্থ্যের জন্য ব্যায়ামের কোনো বিকল্প নাই, এবং বিভিন্ন রকমের শারীরিক যে ব্যায়াম এবং বিভিন্নভাবে কাজ করা, যারা গৃহিণী আছে তারাও সংসারে বিভিন্ন কাজ করা এবং মাঝখানে আধা ঘন্টা নিজের জন্য সময় ব্যয় করা, যাতে শরীরকে সুস্থ রাখা যায়। এবং বাচ্চাদের ক্ষেত্রে আমাদের যাতে তারা একটু বাইরে গিয়ে খেলতে পারে এই সুযোগটা তৈরি করে দেওয়া, এইগুলো হচ্ছে আমাদের ভালো থাকার উপায় হতে পারে। এবং যেটা বড়দের ক্ষেত্রেও আমি বলবো যে যাদের ক্ষেত্রে বিভিন্ন রোগ আছে, দীর্ঘমেয়াদী রোগে যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে বলবো যে রোগকে নিয়ন্ত্রণে রাখা এবং ভ্যাকসিন নেওয়া। অ্যাডাল্ট ভ্যাকসিন আমরা যেটা বললাম, স্যারও বললেন যে নিউমোনিয়ার ভ্যাকসিন, হ্যাঁ, কোভিড ভ্যাকসিন এবং হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন এবং অন্যান্য মামস ভ্যাকসিন এখন আমাদের অ্যাডাল্টে দিচ্ছে। তো এই ভ্যাকসিনগুলোকে নেয়ার মাধ্যমে নিউমোনিয়া প্রতিরোধ করা সম্ভব। সাথে আরেকটা ব্যাপার একটু জানতে চাই, অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে স্কুলে যারা যাচ্ছে শিশুদের মধ্যে একজন আক্রান্ত হলো, কিছুদিন পরে দেখা যাচ্ছে পুরো ক্লাসের সবাই আক্রান্ত হয়ে যাচ্ছে, সর্দি কাশি, এবং তাদের থেকে কারো কারো ক্ষেত্রে একটু মারাত্মক অবস্থাও হয়। সেক্ষেত্রে কি সাজেশন আপনার? এই ক্ষেত্রে আমি বলবো যে এখানে শিক্ষকদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং শিক্ষকদেরকেও সেখানে ইনভলভ করতে হবে, এবং স্কুলেও এরকমই সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান করতে হবে। পাঠ্য কারিকুলামের মধ্যে এই বিভিন্ন জিনিসগুলোকে, কাফ হাইজিন মেনটেন করা এবং হচ্ছে বিভিন্ন সংক্রমণ হলে কিভাবে এড়িয়ে চলতে হবে, কি করতে হবে, এগুলো তাদেরকে পাঠ্যপুস্তকে ইনক্লুড করতে হবে। এবং সর্বোপরি যে বাচ্চাটা অসুস্থ তাকে বলতে হবে যে সে যতদিন অসুস্থ থাকে ততদিন সে বাসায় থাকবে, আইসোলেশনে থাকবে, যাতে হচ্ছে এই যে সংক্রমণটা অন্যান্য বাচ্চার মধ্যে সংক্রমিত না হয়ে যায়। এবং অন্যান্য বাচ্চাদেরকেও এনকারেজ করতে হবে, যখন এই যে একটা ফ্লু সিজন চলছে বা যখন ফুসফুসের সংক্রমণের হারটা একটু বেশি থাকে, সেই সময়গুলোতে বাচ্চাদেরকেও বলতে হবে যে মাস্ক ব্যবহার করতে, হাতে স্যানিটাইজ করতে, হ্যান্ড ওয়াশ করতে বিভিন্ন একটু পর পর। হ্যাঁ, এবং কাফ এটিকেটটা তাদেরকে শেখাতে হবে, যে কাশি দিতে গেলে একটা টিস্যু ব্যবহার করা, কিছু না থাকলে হাতের কনুইয়ের ভাঁজে কাশি দেয়া। হ্যাঁ, এবং হচ্ছে নাক মুখ পরিষ্কারের পরে হাতটা সাবান দিয়ে ধুয়ে ফেলা, এগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার জিয়াউল হক, আপনার কাছেই জানতে চাই আমাদের দর্শকের উদ্দেশ্যে পরামর্শগুলো। আসলে আমাদের সামনে যে বিশ্ব যে নিউমোনিয়া দিবস আছে সেই উপলক্ষে আমি বলবো এই দিবসটি উদযাপন করার মূল উদ্দেশ্যই হলো সচেতনতা তৈরি করা। আমাদের দেশে আমরা আজকে আলোচনার মাধ্যমে জেনেছি যে এই নিউমোনিয়ার ব্যাপারে কিন্তু এখনও সচেতনতার যথেষ্ট অভাব আছে, বিশেষ করে ওষুধ মানে সিমটম হওয়ার পরে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ব্যাপারে এবং চিকিৎসার ব্যাপারে আমি মনে করি যে কারোই কিন্তু দোকানে যে এভাবে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া উচিত না। এবং আমাদের সরকারিভাবে কিন্তু নিষেধাজ্ঞা আছে এখন যে অ্যান্টিবায়োটিক বিক্রি করার কথা না প্রেসক্রিপশন ছাড়া, কিন্তু আমরা সবাই জানি দুঃখজনকভাবে যেটা কিন্তু এখনও হয়ে যাচ্ছে এবং এটার মনিটরিংটা হচ্ছে না। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বা সবাইকে আমি বলবো যে কারো যদি এ ধরনের কোনো উপসর্গ দেখা যায় তাহলে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। আর যদি বুঝতে পারেন যে এটি একটি বক্ষব্যাধিজনিত রোগ, সেক্ষেত্রে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের শরণাপন্ন হলে আপনি সময় মতো ঠিক চিকিৎসাটি পাবেন এবং এটি বয়স্কদের ক্ষেত্রে আপনার জীবন রক্ষা করতে পারে।
আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।